হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই ৮টা মতো। তো দেখো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি আর এখন যাবে ছেলে আর হাজব্যান্ড ওর অ্যাবাকাসের ক্লাসে। তো সেই জন্যই আগে ওদের একটু খাবার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম সব গোছাবো। তো এই যে আজকে দেরি করে রান্নাবান্না হবে, তাছাড়াও বাজার যাবে, বাজার থেকে এলে তারপরে হচ্ছে রান্নাবান্না হবে। তো সেই কারণেই আর কি ভাবছি তাহলে একটু আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। তো হাজব্যান্ডকে চা দিয়েছি আর ছেলেকে আজকে একটু ছাতু গুলে দিয়েছি, কারণ ও সকালবেলা ওই যে দুধটা দিই সেটার থেকে ছাতুটা একটু ঘন করে দিলে ওর অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো সেই কারণেই আর কি ছাতুটা দিচ্ছি। তো খুব যে ছাতু পছন্দ করে তা নয়, তবে মাঝে মধ্যে দিলে খেয়ে নেয়। তো সেই কারণেই আজকে ওকে ছাতু দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো সকালে উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন একে একে এই যে ঘরগুলোকে সব গুছিয়ে নেব, তারপরে হচ্ছে রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না শুরু যেহেতু দেরি করে হবে আর শেষ হতেও দেরি হবে, তো সেই জন্য পরে গিয়ে অনেক বেলা হয়ে গেলে তখন আর ঘরের কাজগুলো করা হবে না বা করতে ইচ্ছেও করবে না। তো সেই কারণেই আগে ওরা তো এখন বেরিয়ে গেছে, তাই ভাবছি এখন ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিই। তো এই যে এই ঘরটাতে কালকে শোয়া হয়নি, যে ঘরটাতে এসি লাগানো হয়েছে ওই ঘরটাতেই রাতে ঘুমিয়েছিলাম। তো এই ঘরটা ফাঁকাই ছিল, তবে জানলা দরজা দেওয়া থাকলেও যে জায়গা থেকে এসিটা খোলা হয়েছে ওখানে একটা ছিদ্র রয়েছে দেওয়ালে, তো ওটা দিয়ে এত বালি ধুলো সব এসে বিছানায় পড়েছিল। তো সেই কারণেই আর কি বেডশিটটা চেঞ্জ করা হয়েছে। তো আমি ভেবেছিলাম কি যে একবারে এসিটা ইনস্টল হয়ে গেলেই তারপরে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে দেব। তবে যেহেতু ওটা আর রাখার মতো অবস্থায় ছিল না, তাই ওটাকে তুলে আবার বিছানাটা ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে একবার ঘরটাকে মুছেও নিয়েছিলাম। তো তারপরে যদি আজকে এসি লাগাতে আসে তাহলে এই বেডশিটটাকে ভাবছি আবার তুলে রাখবো। তুলে যেহেতু এটা ইউজই হয়নি, তো তুলে আবার যখন লাগানো হয়ে যাবে তখন আবার এটাকে পেতে দেবো। নাহলে এত বারবার কাচাকুচি করতে ভালোও লাগে না। তো তারপরে দেখো বিছানাটা পরিষ্কার করে এই যে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে বাকি ঘরগুলোও এখন গুছিয়ে নেব। আর আমার জানো তো ঘুমানোর জায়গাটা চেঞ্জ করলে ঘুমটা ভালোভাবে হয় না। তবে গতকালকে যে এই ঘরটাতে শুয়েছিলাম, আমি যে সেই একবারে ঘুমিয়েছি আর সকালবেলা আমার ঘুম ভেঙেছে। তো এরকম ফার্স্ট টাইম হলো যে আমার বিছানা চেঞ্জ করার পরে আমার ঘুমটা ভালোভাবে হয়েছে। তো এই যে আগে একদিন আমাদের ওই পাশের রুমে ঘুমিয়েছিলাম, তো ওই রুমটাতেও সেদিন কিন্তু আমার রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। তবে এই ঘরটাতে কালকে ঘুমিয়েছিলাম, ওই যে বললাম ঘুমটা কিন্তু খুব ভালোই হয়েছিল। তো এই যে এই ঘরের যা এক্সট্রা বিছানা সব হচ্ছে সকালবেলা হাজবেন্ড আমাদের রুমে নিয়ে গেছে। তো ওই যে আমাদের যে ওয়ার্ড্রপটা রয়েছে দেওয়ালের সঙ্গে, তো ওর মধ্যেই তো আমার এক্সট্রা বিছানাপত্র রাখি। তো ওখানেই সব রাখা রয়েছে আর এখন চেষ্টা করছি জিনিসপত্র একটু কমই বাইরে রাখতে, কারণ এই যে ধুলোবালির কাজ হচ্ছে, তো সেই জন্য হচ্ছে জিনিসপত্রগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আর এই ঘরটাতে যে কটা জিনিস থাকে সেই কটা জিনিসই হচ্ছে রাখা হয়েছে। আর এই ঘরটাতে তো এসি ইনস্টল হয়ে গেছে, আবার ধুলোবালির কাজ তো এখন নেই বললেই চলে। তো সেই জন্য এই ঘরটাতে জিনিসপত্র যদি কিছু থেকেও থাকে বাইরে, তাহলেও নোংরা হওয়ার কোনো ভয় নেই। তবে এখনও হচ্ছে আমাদের রুমটা করা হয়নি, তো সেই ভয়টাই পাচ্ছি যে কতক্ষণে ওই ইনস্টলেশনটা শেষ হবে আর কতক্ষণে ঘরবাড়ি পরিষ্কার করে একদম পুরো ঝামেলা চলে যাবে। নাহলে এই যে প্রত্যেক দিন একটা করে কাজ হচ্ছে আর প্রত্যেক দিন ঘরবাড়ি নোংরা হচ্ছে। তো চলো কাজগুলো গুছিয়ে নিতে নিতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন। তো লিখেছে যে দিদি ভাই, খালি হাতে পিতম্বরী পাউডার দিয়ে বাসন মাজলে হাতের অনেক ক্ষতি হয়। আমার মায়ের এরকম সমস্যা, তার জন্য আমার মা পিতম্বরী পাউডার ধরার আগে হাতে গ্লাভস পরে বাসন পরিষ্কার করে। হ্যাঁ গো, আমি তো রোজ পিতম্বরী দিয়ে বাসন মাজি না, তবে সপ্তাহে অন্তত একদিন তো মাজতেই হয়। তো ওই একটা দিনই যখন পিতম্বরী দিয়ে বাসন মাজি তখন আমার হাতের নখগুলো একদম ক্ষয় হয়ে যায়, তারপর একটু হাতটা একটু জ্বালা জ্বালা করে। তো সেই জন্যই আমি খুব কম সময় নিয়ে আর কি বাসনটা মেজে নিতাম তাড়াতাড়ি করে। তবে দেখতাম কি যে হাতটা ভীষণ রাফ হয়ে গেছে, তো সেই জন্য তেঁতুল দিয়েই মাঝে মধ্যে পরিষ্কার করে নিতাম। তবে ওই যে তেঁতুল বলো পিতম্বরী বলো সবই কিন্তু এখন আমার শেষ হয়ে গেছে। তারপরে বোন আরও লিখেছে যে দিদিভাই, আপনার ছাদের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে আর আপনার ভিডিও তো কোনো কথাই হবে না, অনেক সময় কমেন্ট করা হয়ে ওঠে না ভিডিও দেখতে দেখতে, কিন্তু আমি ঠিক সময় করে আপনার ভিডিও দেখে নিই। অনেক ভালোবাসা রইল দিদিভাই। থ্যাংক ইউ বোন, আর তুমিও আমার ভালোবাসা নিও। হ্যাঁ বুঝতে পারি গো, কোনো ব্যাপার না, তুমি যে সময় করে আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে অনেক।
আর আমারও জানো তো অনেক সময় এরকমটা হয় যে সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, ভিডিওটা আমার খুব ভালোও লেগেছে, তবে সেই কমেন্টটা আর করা হয় না, বা কী লিখবো বা কী বলবো সেটা আর করা হয় না। আবার অনেক সময় এমন হয় যে হয়তো কোনো কাজ করতে করতে ভিডিওটা দেখছি, তো ভিডিওটা দেখে ভিডিওটা শেষও হয়ে গেছে, তবে কমেন্ট আর লেখা হয়নি যেহেতু হাতে কাজ ছিল। তো এরকমটা আমার সাথেও হয়ে যায়। তো ভিডিও দেখলেই যে কমেন্ট রেখে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। তুমি যখন সময় পাবে তখন আমার ভিডিওটা দেখে নেবে, আর যদি পারো তাহলে একটা কমেন্ট করে যেও যদি সময় হয়। তো তারপরে দেখো এই ঘরে কিছু জামা কাপড় রাখা ছিল, তো ওগুলোকে গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর এখন এই ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। তো এই ঘরটা খুব একটা নোংরা হয় না, কারণ খুব বেশি এই ঘরে আমাদের আসাই হয় না। তো সেই জন্য আর কি যেরকম গুছিয়ে রাখি সেরকমই ঘরটা থাকে। তো সকালবেলা কি হয় বলো তো, এই যে সমস্ত বিছানা বা ঘর যদি একবার করে এমনি একটু ঝাড় দিয়ে নিতে পারি, বা বিছানাগুলো টান টান করে নিতে পারি, তাহলে সেই সঙ্গে মনটাও ভালো হয়ে যায়। তো কি বলো তো, এগুলো কিন্তু কিছুই না, সবই হচ্ছে মনের ব্যাপার। যে প্রত্যেকদিন ঘর পরিষ্কার করতে হবে বা না করলে যে খুব বেশি অসুবিধা হয়ে যায় সেটাও কিন্তু না। তবে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে যে মনটা ভালো থাকে, বা ঘরবাড়িগুলো যখন তাকিয়ে দেখি তখনও বেশ ভালোই লাগে। তো সেই কারণে অনেকেই আছে যে প্রত্যেকদিন ঘর পরিষ্কার করে না, বা করলেও সবটা একসঙ্গে করে না, হয়তো আজকে একটা রুম কালকে একটা রুম এরকম করে করে। তো সেটাতেও কোনো অসুবিধা নেই, তবে আমি যেহেতু এই যে হাতে সময় রয়েছে কি আর করব, তো তার জন্য ভাবলাম যে একবার করে ঘরগুলোকে একটু গুছিয়েই নিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদি ভাই, তো লিখেছে যে অসাধারণ হয়েছে ভিডিওটা বোন, সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই শেয়ার করলে, তোমার চিকেন পকোড়া দারুণ হয়েছে, শেষে সস মাখিয়ে নিয়ে ওটাতে আরও টেস্ট হবে, ছাদের পরিবেশও খুব ভালো লাগলো, অনেক ভালো থেকো বোন। থ্যাংক ইউ দিদি ভাই, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। তো তারপরে বেডরুমগুলো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো সমস্ত বেডরুম থেকে বেরিয়ে আর কি ডাইনিং দিয়ে ঝাড় দিয়ে নিয়ে যেতে হয়। তো সব শেষে ওই কারণে ডাইনিংটাই হচ্ছে ঝাড় দেওয়া হয়। তো এই যে সকালবেলার মতো ঘরবাড়ি তো আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর ওই যে নমিতাদি যদি এর মধ্যে কাজ করতেও চলে আসে তাও খুব একটা অসুবিধা হবে না, কারণ ওই বাসন হয়তো কম হতে পারে, তবে ঘরবাড়ি পরিষ্কার থাকলে ওনার কাজ করতেও সুবিধা হবে, বা আমারও একটু ভালো লাগবে যে না ঘরবাড়ি সব গুছিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ঘরটা মোছা হয়ে গেল। আর এই যে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দেব। তো এখন ঘড়িতে ওই 9টা মতো বাজছে, তো ওই 9টার সময় যদি আমি ভাত ডাল এগুলো বসিয়ে দিই তাহলে 10টার মধ্যেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। মানে সকালবেলার যে খাওয়া দাওয়াটা করব, সকালের জন্য যেটুকু রান্নাবান্না হবে সেটা কিন্তু আমার 10টার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর দুপুরের যে রান্নাটুকু বাকি থাকবে সেটা পরে ধীরে সুস্থে করে নিলেই হয়ে যাবে। তো এই যে ফার্স্টেই এসে চালটা বসিয়ে দিয়েছি, আর এখন এই যে ডালটা ধুয়ে বসিয়ে দেব। তো আজকে তো রবিবার, বাজার হবে, মানে একটু মাংস রান্না হবে। তো মাংস হলে রাতের বেলা এরা রুটি অথবা লুচি খেতে চায়, তো সেই কারণে আজকে চালগুলো একটু কম দিয়েছি। তো আজকে এই যে সকালবেলা ডালের সাথে সবজি টবজি কিছুই করব না, কারণ গতকালকে হাজব্যান্ড বলেই দিয়েছিল যে সকালবেলা একটু মিষ্টি আলু সেদ্ধ দিয়ে ওটা বাটা করে দিতে, আর একটু ডাল করে নিতে। আর মাংস হলে সবজি টবজি যাই রান্না করি না কেন ওগুলো কিন্তু সব থেকে যায়। তো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা আজকে করব টমেটো দিয়ে। তো টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ওই যে বললাম যে মিষ্টি আলু সেদ্ধ দেব, তো তার জন্য মিষ্টি আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে এখানে কেটে নিচ্ছি। আর এই আলুগুলোর মাঝখানটা একটু চিড়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদিও মিষ্টি আলু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তবু আর কি একদম গোটা দেবো তাই একটুখানি করে চিড়ে দিয়ে দিলাম। তো এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর ওই যে বললাম যেহেতু কোনো সবজিই করব না, তাই যেহেতু মাংস হবে তাই ভাবছি এই সুযোগে হচ্ছে মাংসের জন্য মশলাগুলো করে রাখি। তো এদিকে রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা আর এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদি ভাই, তো লিখেছে সবজি ডাল খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। আর জানো তো আমারও সবজি ডাল খেতে ভীষণ ভালো লাগে, তবে ওই যে আরও যদি কিছু সবজি দিতে পারতাম তাহলে ডালটা আরও ভালো হতো। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই, তো লিখেছে যে খুব সুন্দর। দিদিভাই আরও লিখেছে যে রাতে ঘুমোতে যাওয়ার জন্য ব্রাশ করে নিলে। হ্যাঁ গো দিদিভাই, প্রত্যেক দিন রাতে ব্রাশ করলে না মুখটা ভীষণ হালকা লাগে। তাছাড়া ওই যে সকালবেলা তো ঘুম থেকে উঠে একবার করি, আর সারাদিনে অনেক কিছু খাওয়া দাওয়া হয়, তো রাতের বেলা না মুখের মধ্যে একটু অপরিষ্কার অপরিষ্কার লাগে, তো সেই জন্য রাতে খাওয়া দাওয়া শেষে আরও একবার ব্রাশ করে নিই। আরও কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে, তো রুষা লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ রুষা।
তো তারপরে আজকে দুটো তেলের জারই খালি হয়ে গেছিলো, তো ফার্স্টেই তেলের প্যাকেটটা কেটে বড় জারটাকে ভরে নিলাম, তারপরে এই যে ছোটো জারটাকে ভরে নিলাম। আর এই ছোটো জারটা জানো তো, যেহেতু ভিম লিকুইডের জার, তো এই জারটা দিয়ে এক ফোঁটাও তেল চুইয়ে বাইরে পড়ে না। আমি দেখেছি অন্যান্য ব্র্যান্ডেড বিভিন্ন সুন্দর সুন্দর দেখতে যে তেলের বোতলগুলো আছে, যতই দামি হোক না কেন সেগুলো দিয়ে তেল চুইয়ে পড়ে ওই তেলের বোতল যে জায়গাটাই থাকে সেই জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়। তবে এই বোতলটা দিয়ে কিন্তু এক ফোঁটাও তেল ছোঁয়ায় না। তো ডালটা তো ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন এই যে মাংসটাকে ধুয়ে নেব। তো সকালের খাওয়া দাওয়া করার মতো তো হয়ে গেছে রান্না বান্না। আর আজকে দুপুরের জন্য দেখো মাটন এনেছিল। তো আজকের মাটনটা ভীষণ ভালো ছিল, কারণ একটু তেল চর্বি কম হলে ওরা দুজনেই বেশ পছন্দ করে। তবে আমার আবার কিন্তু একটু চর্বিওয়ালা মাংসই বেশি ভালো লাগে। তো আজকে ওই যে রান্না হতে দেরি হলেও কিন্তু রান্না বান্নার ঝামেলাটা একটু কমই আছে। আর হাজব্যান্ড ছেলে তো এখনও ফেরেনি, তো যতদূর সম্ভব আমার দুপুরের রান্না বান্নাটা এগিয়ে রাখবো। তো এদিকে ভাতটাও নামিয়ে নিলাম, আর এখন ওই যে মাংসের জন্য যে মশলাটা রেডি করেছি ওটাকে এখন পেস্ট করে নেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা, তো লিখেছে যে যা গরম পড়েছে গো, এসি নিয়েছে, দারুণ হয়েছে, উপরে বলো নিচে বলো খুবই গরম, দুটো থাকা ভালো, তোমার ঘরের জিনিস খুব সুন্দর, আর চিকেন পকোড়াটাও হেভি সুন্দর বানিয়েছো। থ্যাংক ইউ বান্ধবী, অনেক ভালোবাসা রইলো। তো তারপরে দেখো ওদিকে ডাল হয়েছে, আর মিষ্টি আলু তো সেদ্ধ দিয়েছিলাম, আর মশলাগুলো গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মাংসটা রান্না করব। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে একটু মাটন, তো মাটনটা রান্না করব বলে একবারে প্রেশার কুকারেই হচ্ছে রান্নাটা বসাচ্ছি। তো ওই প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে আজকে দেবো গোটা গরম মশলা। তো একটু এই যে খাবারটা টেস্টি করতে হলে বা একটু রিচ করে করতে হলে না হচ্ছে একটু গরম মশলা যদি দেওয়া যায়, চিকেনই বলো মাটনই বলো, তো গরম মশলা যদি ফোড়নে দেওয়া যায় তাহলে কিন্তু তার গন্ধটা ভীষণ ভালো হয়। আর জিরে তো আছেই, তবে জিরের মানে গন্ধের থেকে গরম মশলার গন্ধটা আমার বেশি ভালো লাগে। তো এদিকে যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেগুলোকে এখন লাল লাল করে ভেজে নেব। তারপরে ওই যে একটা মশলাও তৈরি করেছি, তো ওটা দিয়েই আর কি ভালো করে কষে নেব। আর জানো তো আমার মনে হয় মাটনটা যে কোনোভাবে রান্না করলেই খুব ভালো হয়, আর যত সিম্পল রাখা যায় ততই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো সেই জন্য আমি মাটনের মধ্যে এক্সট্রা কিছু দিতেই চাই না বা দিইও না, কারণ ওই যে দইটা কিন্তু দিলেও হয়, তবে যেহেতু আমি এমনি করব তার জন্য আর কি দইটা দিলামই না। আর যেহেতু প্রেশার কুকারে করছি তো এমনিতেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে এখানে মশলাটাকে কষে আরও একটু ভালোভাবে কষার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এই যে মাটনটা দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে মাটন থেকে যে জল বেরিয়ে আসবে, তারপরে সেটা শুকিয়ে গেলে এটাকে হচ্ছে জল দিয়ে প্রেশার কুকারে প্রেশার কুক করে নেব। তো ওদিকে মাটনটা কষা হচ্ছে, আর এদিকে আমি হচ্ছে কুমড়ো ফুলের বড়া করার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই যে গত 2 সপ্তাহ কিন্তু কুমড়ো ফুল আনেনি, তবে গতকালকে যেহেতু বলে দিয়েছিলাম বা ছেলেও খোঁজ করছিল কুমড়ো ফুলের বড়া, তো তার জন্য কিন্তু আজকে হাজব্যান্ড বেশ অনেকগুলোই কুমড়ো ফুল নিয়ে এসছে। তো সেটা ভাজার জন্য এই যে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এর মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়ো, বেসন, আর দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর ওই নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, এগুলো হচ্ছে স্বাদ মতো দিয়েছি। তো ওদিকে ব্যাটারটা রেডি হতে থাক, আর এদিকে হচ্ছে মাটনটা রান্না করে ফেলি। কারণ হাজব্যান্ড ছেলে ওরা এখনও ফেরেনি, মানে হাজব্যান্ড একবার এসে চলে গেছে ছেলেকে আনতে, তবে এখনও আসেনি। এলেই আর কি গরম গরম হচ্ছে বড়াগুলো ভেজে দেবো। নাহলে আগে থেকে যদি ভেজে রাখি তাহলে ওগুলো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তারপরে দেখো এখানে মাটনটাও আমার কষানো হয়ে গেছে, আর ওর মধ্যে 2 পিস চর্বি ছিল, তো সেটাকে তুলে রেখেছি, কারণ ওটা দিয়ে যদি প্রেশার কুক করি তাহলে একদম গলে মিলিয়ে যাবে। তো সেই জন্য প্রেশার কুক হয়ে গেলে তবে আবার চর্বিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সিঙ্গিং অফ হ্যাপিনেস থেকে দিদিভাই, তো লিখেছে যে তোমার হাজব্যান্ড কী করে গো, আর আমি কদিন ধরেই তোমার ভিডিও রোজ দেখছি, তোমার বিয়ে আর ছেলের বয়স কত, ওরা কি ক্যামেরা ফ্রেন্ডলি নয়? আমার ছেলেটাও খুব দুষ্টু, আর জানো ওকে নিয়ে পুরো মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ গো দিদিভাই, আমার ছেলেটাও প্রচণ্ড দুষ্টু। আর আমার মনে হয় মেয়ে বাচ্চাদের থেকে ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্টু হয়, কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি। আমার দিদিরও দুটো মেয়ে আছে, তো তবে ওরা ভীষণ শান্ত, পড়াশোনার কথা তো ওদের বলতেই হয় না। আর আমার ছেলেটাকে ওই যে ক্যামেরার সামনে তো আসতেই চায় না, মানে একটা সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়াতে পারে না। আর পড়তে বসলেও জানো তো হাতে যে জিনিসটা থাকবে সেটা নিয়ে খেলতে শুরু করবে, খেলতে খেলতে বই পড়বে। তো ওই জন্যই ওকে যদি আমি 1 ঘন্টা নিয়ে পড়াতে বসি তার মধ্যে হয়তো 20 মিনিট ও ভালোভাবে পড়ে। তো কি আর করা যাবে বলো, ওই বড় হওয়ার অপেক্ষা করছি, যে বড় হলে এগুলো তো তখন আর করবে না, তখন এইগুলোকেই আমরা মিস করব। আর দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমার হাজব্যান্ড কী জব করে, তো আমার হাজব্যান্ড হলো ব্যাংকে জব করে।
তো আমার বিয়ে হয়েছে এই 10 বছর কমপ্লিট হবে, আর ছেলের বয়স হলো 9 বছর। তো তারপরে দেখো এই যে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন বাকি রয়েছে হচ্ছে সবজির ব্যাগটা গোছানো। তো এখন এই যে রমিতাদি কাজ করে দিয়েও চলে গেছে, তো বাসনগুলোকে এখন শুকোতে দিয়ে তারপরে একেবারে রান্নাঘরে থেকে বেরিয়ে যাব। তো এই যে সবজিগুলো এখনও ফ্রিজে গুছিয়ে রাখতে হবে। আর ঘরদোর তো রান্না শুরু করার আগেই গুছিয়ে নিয়েছিলাম। তো সবজিগুলো গুছিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে নিলেই আজকের মতো কাজকর্ম আমার কমপ্লিট হয়ে যায়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঋতু বর্মন, তো লিখেছে যে দিদি তুমি একটু বড় করে ভিডিও দিও, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ঋতু। আর কি জানো তো, আমিও চেষ্টা করি একটু বড় ভিডিও দেওয়ার বা তোমাদের সঙ্গে আমার সমস্ত কাজকর্ম শেয়ার করার। তবে সব দিন তো একই রকম কাজকর্ম থাকে না, কোনো দিন কম কোনো দিন বেশি, বা ক্যাপচারও সব কিছু করা হয় না। তো সেই জন্য সব দিনই যে আমি বড় ভিডিও দিতে পারবো সেরকমটা নয়। তবে আমি চেষ্টা করব যে একটু বড় করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো তারপরে যে সবজিগুলো এনেছিল ওগুলো সব বাজারের ব্যাগ থেকে বের করে গুছিয়ে যেগুলো ফ্রিজে রাখার ফ্রিজে রেখেছি। আর যেগুলো হচ্ছে বাস্কেটে রাখতে হয়, যেমন পেঁয়াজ, রসুন, আলু, আদা, সেগুলো হচ্ছে বাস্কেটে রেখে এলাম। তো তারপরে এই যে স্নান সেরে এখন পুজোটাও কমপ্লিট করে নিচ্ছি। আর এখন শুধুমাত্র রয়েছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ওই যে বললাম ছুটির দিনটা এই কারণেই ভালো লাগে যে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা যায়। আর না হলে অন্য দিন আমি একা একা বোর হই। হয় হাজবেন্ডকে ফোন করি, অথবা হাজবেন্ড যদি ব্যস্ত থাকে তাহলে হয়তো ফোনে কোনো ভিডিও চালিয়ে নিই, তো সেগুলো দেখতে দেখতেই আর কি খাবারটা খায়। আর ছেলে তো ওই যে বললাম স্কুল থেকে আসার পরে বিকালে খায়। তো সেই জন্য সকালেই বলো দুপুরেই বলো বাদবাকি দিনগুলোকে আমাকে কিন্তু একাই খাবার খেতে হয়। তো তারপরে এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেছি। আর ওই যে সেদিন একটা তরমুজ আনা হয়েছিল, তো সেটা এখনও যেন তো শেষ হয়নি। তো এই খাওয়া দাওয়ার পরে একটুখানি কেটে নিলাম, না হলে এটা যদি আগে খেয়ে শেষ না করে ফেলি তাহলে নষ্ট হয়ে যাবে। তো দুপুরের খাওয়া দাওয়া করে যখন রেস্ট করছিলাম তখন ওরা ফোন করলো যে আজকেই আমাদের এসিটা ইনস্টল করতে আসবে। তো এদিকে দেখো ইনডোরে হয়ে গেছে আর এখন আউটডোর হচ্ছে। তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে। তো আউটডোরটা লাগানো হচ্ছে, চলো দেখে আসি। আর আমার গত ভিডিওতে একজন দাদা ভাই অথবা দিদি ভাই বলেছিল যে আমার ভ্যাকিউম ক্লিনারটা একটু ডিটেলসে বলতে। তো আজকে যেহেতু এই ঘরটাও পরিষ্কার করতে হবে তাই ভাবছি আজকে ওই ভ্যাকিউম ক্লিনারটার বিষয়ে তোমাদেরকে একটু বলে দেব। তো চলো তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখায়। তো এটা হলো আমাদের বাড়ির পশ্চিম দিক, আর এখন ঘড়িতে ওই 5টা বেজে গেছে। তো এখন তো সানসেটের সময়, তো দেখো খুব সুন্দরভাবে সূর্যটা ডুবে যাচ্ছে আর চারপাশটা কেমন লাল হয়ে গেছে। তো অনেক দিন পর আর কি সানসেট দেখলাম। তো তারপরে এই যে নিচে চলে এসেছি, আর এখন এই যে ঘরটাকে ক্লিন করতে হবে। তো বলেছিলাম না যে বেডশিটটাকে চেঞ্জ করে মানে তুলে রাখবো। তো ওই পরিষ্কার বেডশিটটাকে তুলে রেখেছি, আর এই যে যেটা নোংরা আগে ছিল সেটাকে আবারও বিছিয়ে নিয়েছি। তো এটা হলো আমার একটা ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার, মানে শুধু শুকনো জিনিসই পরিষ্কার করা যাবে। তো এটার ব্র্যান্ডটা হলো ইউরেকা ফোর্বস। তো ইউরেকা ফোর্বস কিন্তু ভীষণ নামি একটা ব্র্যান্ড। আমাদের যে সমস্ত অ্যাকোয়াগার্ডগুলো হয় না, সেটাও কিন্তু ইউরেকা ফোর্বসের। তো সেই জন্যই আর কি ব্র্যান্ডের উপর ট্রাস্ট করেই এটা কিনেছিলাম। তবে এটা ভীষণ কাজের। এই যে ইটের টুকরো, তারপরে ইটের ধুলো তো যাচ্ছেই, তাছাড়া 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন সব কিন্তু টেনে নেয়। তবে এখানে কোনো সেকশন পাওয়ার মেনশন করা নেই, তাই আমি তোমাদেরকে সেকশন পাওয়ারটা বলতে পারলাম না। তবে এর ওয়াটটা হলো 1200 ওয়াট। আর জানো তো 2-1 বছর ধরে ভেবে চিন্তে দেখে শুনে তারপরে এটা 2020 সালে আমি নিয়েছিলাম। তবে আমি যখন নিয়েছিলাম তখন এটার দাম পড়েছিল 4500 টাকা। আর এখন এটার দাম দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি, এত কম দাম। তো আমি ওই অতদিন ওয়েট করছিলাম একটাই কারণে, যদি দামটা একটু কমে। তো সেই দাম তো আর 2 বছরের মধ্যে কমেনি। তবে এখন তোমাদের কথাতে আমি যখন আবারও সার্চ করে দেখলাম তখন কিন্তু দেখি এটার দাম পুরো অর্ধেক হয়ে গেছে। তো সেই কারণেই মানে কষ্টটা তখনই হয় যখন একটা জিনিস কেনার পরে দামটা কমে যায়। তো তারপরে দেখো ভ্যাকুয়াম ক্লিন তো হয়ে গেল, আর এখন এর এই যে পার্টগুলো আছে সব হচ্ছে আলাদা আলাদা করে খুলে রাখবো। তো গুছিয়ে রাখার সময় এইভাবেও খুলে রাখা যায়, তবে আমি এটাকে এখন পরিষ্কার করব বলে আর কি খুলে নিচ্ছি। তো ভিতরে দেখো এরকম একটা বড় ডাস্ট ব্যাগ রয়েছে। তো এটাকে এই যে খুলে এটাকে কিন্তু ঝেড়ে নেওয়া যায় বা জল দিয়ে ধুয়েও নেওয়া যায়। তো এই যে আগে পরেও আমি যখন পরিষ্কার করেছি তখন এর মধ্যে আমি অনেক কয়েন বা এটা ওটা পেয়েছি। তো এটা এই যে আমরা 2 দিন ধরে ইউজ করেছি, তো এতটা ধুলো হয়েছিল। আর এরকম ডাস্ট ব্যাগ কিন্তু এর সঙ্গে আরও 3টে দেয়। তো সেই জন্য এটা যদি আমি ধুয়ে দিই তাহলে আরও একটা কিন্তু আমি লাগিয়ে নিতে পারবো।
তো তারপরে দেখো এই যে ঘরটাকে এখন আমাকে আবারও পুরোপুরিভাবে ক্লিন করতে হবে। তো ফার্স্টে ভ্যাকুয়াম ক্লিন করে নিয়েছি, আর এখন যা সূক্ষ্ম ধুলোগুলো ছিল সেগুলোকে একবার মপ করে নিচ্ছি। তো পুরো খাট বলো, ঘরে যা যা ফার্নিচার আছে সবই কিন্তু আমাকে ডাস্টিং করতে হবে। তো এই কাজটাও অনেকটা সময় নিয়ে, মানে পুরো সন্ধেটাই আর কি এই কাজটা করতেই আমার কেটে গেছে। তো তারপরে ঘরটা মুছেছি, আর শুধুমাত্র ডাইনিংটা আর বাকি বেডরুমগুলো মুছিনি, কারণ ওগুলো পরিষ্কারই ছিল। তো তারপরে দেখো ভ্যাকুয়াম ক্লিনারের এই পার্টগুলো যেহেতু খুলে ধুয়ে দিয়েছি, তো এখন এগুলোকে শুকোতে দিয়ে দিলাম। তারপরে এই যে বললাম না, ফার্নিচারগুলো সব একদম ধুলোর জন্য সাদা হয়ে আছে। তো সেই কারণে এগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি। তো কাপড়টাকে একটু ভিজিয়েও নিয়েছি, কারণ আজকে ধুলোর পরিমাণ এতটাই বেশি, আর যেহেতু ইটের ধুলো অনেকটা ভারী, তো সেই জন্য জল ছাড়া এগুলো যেতেই চাইবে না। তো জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মুছে নিয়েছি। আর আজকে আমাদের জানো তো একটু বেরোনোও আছে। তো এই কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু বেরোবো, হাজব্যান্ডের নাকি কিছু টুকিটাকি কেনাকাটার আছে, তাই আর কি। তো দেখো ওই আগের বেডশিটটা তুলে রেখেছিলাম, তাই এটাকে আবারও পেতে নিলাম। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, আমার খুব ভালো লাগলো জেনে যে তুমি আমার কথা ভাবতে বোন। দিদিভাই আরও লিখেছে, আমি ভালো আছি বোন, তুমি এত মিষ্টি যে ভুল করতেই পারো না গো। হ্যাঁ দিদিভাই, সবসময় কিন্তু তোমার কথা আমার মনে পড়তো। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই। তো লিখেছে যে দিদিভাই তোমার ব্লগ দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। আজ তোমার ভিডিওতে তোমার বাড়িটা দেখলাম, খুব ভালো লাগলো। তোমার কথাবার্তা খুব সুন্দর, ঘরের কাজগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে ফেললে। আমার ভালোবাসা নিও। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। তো আজকের ভিডিওতে আমি যাদের কমেন্ট পড়লাম আর যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।